তোমাদের 9 এর লাভ ক্ষতি আমি আগের দিন শুরু করেছি, আজকে তার পরবর্তী অংশ আমি করব। আগের দিনে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, গোটা চারেক অঙ্ক ছিল, আশা করি তোমরা করে নিয়েছো। সেগুলো শর্ট কোশ্চেন টাইপের দিয়েছিলাম এর আগের দিন, তো আগে আশা করি তোমরা সেগুলো করে নিয়েছো। আজকে পারলে আমি দেবো আর একটা অ্যাসাইনমেন্ট, যদি অতদূর কমপ্লিট হয় তাহলে একটা অ্যাসাইনমেন্ট দেবো আজকেও, কিন্তু যদি না হয় তাহলে পরের দিন দেবো, ঠিক আছে? তো আজকে আমি শুরু করছি। দেখো, প্রফিট লস তোমাদের এর আগের দিন বলা হয়েছে, প্রফিট কি, লস কি, প্রফিট পার্সেন্টেজ কি, লস পার্সেন্টেজ কি। সেটা দুরকম হয়, একটা কস্ট প্রাইসের উপর হয়, একটা সেলিং প্রাইসের উপর হয়, অর্থাৎ ক্রয় মূল্যের উপর প্রফিট পার্সেন্টেজ হয়, লস পার্সেন্টেজ হয়। তেমনি বিক্রয় মূল্যের উপর প্রফিট পার্সেন্টেজ হয়, লস পার্সেন্টেজ হয়, এই দুটো হয়। এগুলো আমরা বলে দিয়েছি এর আগে। তো এবার আমি কতগুলো প্রবলেম আমি করেছিলাম সেদিন, এবার আজকে ওই রকমই আরো কতগুলো করব। দেখো, এবারে বলা হচ্ছে ক্রয় মূল্য পি টাকা। এবারে নেক্সট একটা সম্ভবত 7 নাম্বার হবে, আমি আগের দিন 6 নাম্বার পর্যন্ত করেছিলাম, 7 নাম্বার ফর্মুলা করছি, ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি করছি। এখানে ক্রয় মূল্য বলা আছে, ক্রয় মূল্য বলা আছে পি টাকা, আর বিক্রয় মূল্যের উপর লাভের হার বলা আছে। বিক্রয় মূল্যের উপর লাভের হার, বিক্রয় মূল্যের উপর লাভের হার, লাভের হার, তার বিক্রয় মূল্যের উপর লাভ বলতে পারো, লাভ পার্সেন্টে বলে লিখে দিচ্ছি R%, এই বলা আছে। তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে আমাদের বের করতে হবে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, এইটি বের করতে হবে। বিক্রয় মূল্য কত বের করতে হবে। এখন দেখো, আমরা যদি ধরে নিই যে এই দেখো বিক্রয় মূল্যের উপর লাভ বলা আছে R%, তো আমরা যদি বিক্রয় মূল্যটাকে 100 টাকা ধরি, তাহলে ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্যের কত লাভ হয়েছে, লাভ যেহেতু হয়েছে তো নিশ্চয়ই ক্রয় মূল্যটা বিক্রয় মূল্য থেকে কম হবে, 100 থেকে কম হবে। তাহলে 100 থেকে কত কম হবে না, আর কম হবে, অর্থাৎ 100 মাইনাস 8 টাকা হবে ক্রয় মূল্য। তার মানে দেখো, আমরা যদি এখানে এরকম সেই ছক আকারে সাজাই, ক্রয় মূল্য বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য যেহেতু বের করতে হবে, আমরা বিক্রয় মূল্যকে ডান দিকে রাখবো, ডান দিকে রাখবো বিক্রয় মূল্যকে, এবং দুটোই দেখো টাকায়, এটিও টাকায়, এইটিও টাকায়। তাহলে আমরা বললাম কি না, যদি 100 টাকা বিক্রয় মূল্য হয় ধরি, তাহলে ক্রয় মূল্য সেখানে 100 মাইনাস 8 টাকা। যেহেতু বিক্রয় মূল্যের উপর লাভ হচ্ছে R%, তাহলে বিক্রয় মূল্যটাকে 100 টাকা ধরে নিলে ক্রয় মূল্য হবে 100 মাইনাস 8 টাকা। তার মানে ক্রয় মূল্য যখন 100 মাইনাস হয়, বিক্রয় মূল্য তখন 100 টাকা। ক্রয় মূল্য যখন P টাকা, তখন বিক্রয় মূল্য কত এই বের করতে হবে, এটাকে আমরা এই করতে পারি। তো এখানে তো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সরল অনুপাতে আছে, তোমরা জানো, আগের দিন আমি বলেছি এই ক্ষেত্রে যা অঙ্ক তোমরা করবে লাভ ক্ষতির ক্ষেত্রে সব সরল অনুপাত হবে, সরল সমানুপাত হবে, ঠিক আছে? এটা আমরা বলতে পারি, এটা আমরা বলতে পারি, ঠিক আছে? তো তাহলে দেখো, এখানে ক্রয় মূল্য বলা আছে, একটা জিনিসের ক্রয় মূল্য মানে যত দামে কেনা হয়েছে সেটা বলা আছে P টাকা। বিক্রয় মূল্যের উপর লাভ বলা আছে R%, বিক্রয় মূল্যের উপর লাভ বলা আছে R%, মানে 100 টাকাতে 8 টাকা লাভ, এরকম বলা আছে। তো আমরা যদি বিক্রয় মূল্যকে 100 টাকা ধরে নিই, লাভ যেহেতু বলা হচ্ছে, যত দামে বিক্রি করছে নিশ্চয়ই তার থেকে কম দামে কিনেছে, তবে তো লাভ হবে নাকি? যত দামে বিক্রি করছে নিশ্চয়ই তার থেকে কম দামে কিনেছে, তাহলে লাভ হবে। তাহলে যদি আমরা বিক্রয় মূল্যকে 100 টাকা ধরে নিই, ক্রয় মূল্য তার থেকে কম হবে, কত কম হবে না, ওই যে যত পার্সেন্ট লাভ তত টাকা কম হবে, 100 থেকে আর বাদ যাবে, ঠিক আছে? তাহলে 100 মাইনাস 8 টাকা যদি আমরা ক্রয় মূল্য ধরি, তখন বিক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে P টাকা বলা আছে, P টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য আমাদের বের করতে হবে, বিক্রয় মূল্য আমরা X ধরেছি। এবার এই যে ত্রৈরাশিক নিয়মে আমরা করবো, ত্রৈরাশিক নিয়মে করবে, আমরা বলে দিয়েছি, আগের দিনেও বলেছি যে এই ক্ষেত্রে সরল সমানুপাত হবে। তার মানে আমরা পাবো কি না, 100 মাইনাস R ইনটু P সমান 100 ইনটু X, এইটি হবে। তাহলে দেখো X সমান এসে যাবে, X ইনটু এটা সমান এটা, তাহলে 100P বাই 100 মাইনাস R, এইটি হবে। X সমান হয়ে যাবে 100P বাই 100 মাইনাস R, ওইটি হবে বিক্রয় মূল্য। অতএব বিক্রয় মূল্য দাঁড়িয়ে গেল কি না, P ইনটু 100 বাই 100 মাইনাস R, এইটি হবে।
100 মাইনাস ওই লাভের হার, লাভের শতকরা হার, 100 ইন্টু ক্রয় মূল্য ডিভাইড বাই 100 মাইনাস বিক্রয় মূল্যের উপর লাভের শতকরা হার, ওইটি হবে সূত্র। এটি হচ্ছে সূত্র। যদি এই সূত্র মনে রাখা খুব কঠিন, এইভাবে করতে হবে। সেই করার প্রসেসটা দেখিয়ে দেওয়া হচ্ছে, যে কিভাবে অঙ্কটা করতে হবে সেটা দেখিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো সূত্রগুলো তো মনে রাখতে পারবে না, সূত্রগুলো মনে রাখা কঠিন, আমিও জানি কঠিন, আমাদেরই অনেক সময় মনে থাকে না, তোমাদের কি করে থাকবে। তো যাই হোক, তো যদি তোমরা নিয়মটা জানো তাহলে তাড়াতাড়ি করে নিতে পারবে। ওকে, তো সেইটাই এরকম দেখানো হবে। ঠিক একই অঙ্ক এখানে আমার বিক্রয় মূল্য বলেছি কি টাকা, বিক্রয় মূল্যের উপর লাভ বলেছি 8%। যদি এটি ক্ষতি হতো তাহলে কি হতো, একইভাবে আমরা করতে পারি বিক্রয় মূল্য কত বের করতে হবে। তাহলে এটি হলো 8 নাম্বার, এটি হলো 8 নাম্বার ফর্মুলা। ক্রয় মূল্য বলা আছে, বিক্রয় মূল্যের উপর ক্ষতি 8% বলা আছে, তাহলে বিক্রয় মূল্য কত আমরা বের করব। ঠিক একইভাবে আমরা করতে পারি ক্রয় মূল্য বিক্রয় মূল্য এভাবে সাজাতে পারি। যদি বিক্রয় মূল্য এখানে 100 টাকা ধরে নিই, তাহলে বলো ক্ষতি তো হয়েছে, ক্ষতি মানে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের থেকে বেশি, ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের থেকে বেশি। বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 100 থেকে বেশি হবে। তাহলে কত বেশি হবে না, 100 থেকে আর বেশি হবে, এটি 100 প্লাস আর হয়ে যাবে, 100 প্লাস আর হয়ে যাবে। ঠিক আছে, খাতায় লিখে নিতে হবে, খাতাতে কিন্তু লিখে নিতে হবে। তোমরা যখন দেখবে ভিডিওটা তখন কিন্তু খাতায় লিখে নেবে, তাহলে সুবিধা হবে, কিভাবে অঙ্কগুলো হচ্ছে বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য 100 প্লাস আর হলে বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, পি টাকা হলে কত, আমি যদি এক্সই ধরি তাহলে তোমাদের সমান সমান সমানুপাতটা এরকম হবে, এটা ইস টু এটা সমান এটা ইস টু এটা, সেভাবে লিখেছি। তাহলে তোমরা জানো এটা ইনটু এটা সমান এটা ইনটু এটা হয়, তার মানে এটা হিসেবে এটি হবে শুধু 100 প্লাস আর, এক্স এর জায়গায় না বেরোবে 100 পি বাই 100 প্লাস আর। খুব ইজি, খুব ইজি। যখন বিক্রয় মূল্যের উপর লাভ হচ্ছিল তখন এখানে 100 মাইনাস আর ছিল, এখানে বিক্রয় মূল্যের উপর ক্ষতি যখন হচ্ছে তখন দেখো 100 প্লাস আর হয়ে গেছে, এইটি হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে আজকে আরো দুটো আমরা কিন্তু ফর্মুলা করিয়ে দিলাম, ফর্মুলা কিন্তু আরো দুটো করিয়ে দিলাম। এবারে আরো দুটো ফর্মুলা করাবো, ঠিক একই ধরনের আরো দুটো ফর্মুলা করাবো। এটা 9 নম্বর ফর্মুলা হবে, 9 নম্বর। এবারে বিক্রয় মূল্য ধরো কিউ টাকা আর বিক্রয় মূল্যের উপর ক্ষতি, সরি ক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের উপর ক্ষতি করিয়ে দিয়েছিলাম আগে আমি করিয়ে দিয়েছি। এবারে ক্রয় মূল্যের উপর লাভ, ক্রয় মূল্যের উপর আগে লাভটাই করে, ক্রয় মূল্যের উপর লাভ 8%, তাহলে ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্য কত, এটি হচ্ছে প্রশ্ন। তার মানে আমরা এখানে কিন্তু বিক্রয় মূল্যটা লিখবো আগে, ক্রয় মূল্যটা পরে লিখবো, কারণ যেহেতু ক্রয় মূল্য আমরা বের করবো। এরপর এগুলো তো আর মিলবে না, এর সঙ্গে এগুলো আর মিলবে না। এবারে দেখো কিভাবে হবে। এখানে বলেছে বিক্রয় মূল্যটা তুমি জানো, তার মানে কি এরকম একটা প্রশ্ন হতে পারে যে একটা ঘড়ি এত টাকায় বিক্রি করে 5% লাভ হয়েছে কি 10% লাভ হয়েছে কি 15% লাভ হয়েছে, তাহলে তার ক্রয় মূল্য কত ছিল, এরকম একটা প্রশ্ন যদি হয়, খুব শর্ট কোশ্চেন এটা। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করবো, বিক্রয় মূল্য তুমি জানো, বললো যে একটা ঘড়ি হয়তো আমি ধরছি যে 750 টাকায় বিক্রি করেছে, বিক্রি করে হয়তো লাভ হয়েছে তার 20% কি 15% লাভ হয়েছে, তাহলে সেটার ক্রয় মূল্য কত ছিল, সেই রকম যদি অঙ্ক হয় তাহলে সেটা কিভাবে করবে যে দেখা যাচ্ছে বিক্রয় মূল্য কি টাকা, ক্রয় মূল্যের উপর লাভ 8%, তাহলে ক্রয় মূল্য কত আমাদের বের করতে হবে। দেখো এবারে যেহেতু ক্রয় মূল্যের উপর লাভ বলা আছে, আমরা ক্রয় মূল্যটাকে 100 টাকা ধরে নেবো। ক্রয় মূল্য যদি 100 টাকা ধরি, যেহেতু লাভ হচ্ছে নিশ্চয়ই বিক্রয় মূল্য তার থেকে বেশি, কত বেশি হবে না, যত পার্সেন্ট লাভ তত হবে, অর্থাৎ এখানে 100 প্লাস আর হবে, এখানে 100 প্লাস আর হবে। এটা কিন্তু সেইভাবে সাজাতে হবে, এখানে বিক্রয় মূল্য টাকাতে, ক্রয় মূল্য টাকাতে। ঠিক আছে, ক্রয় মূল্য যদি 100 টাকা ধরি তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 100 প্লাস 8 টাকা। তার মানে কি হয়ে গেল ব্যাপারটা, 100 প্লাস 8 টাকা বিক্রয় মূল্য, যখন ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, এই হচ্ছে ব্যাপার। তাহলে বিক্রয় মূল্য কিউ টাকা হলে ক্রয় মূল্য কত, এইটা আমরা ওয়াই ধরে নিই। তাহলে দেখো ওয়াই সমান আমরা লিখতে পারবো, অ্যাকচুয়ালি ওয়াই সমান হবে কি না, এটা ইনটু এটা ওয়াই, এটা এই ধরনের ওয়াই। যদিও সেটাকে সরল সমানুপাত বলে লিখে তোমরা লিখবে 100 প্লাস আর ইস টু কিউ সমান 100 ইস টু ওয়াই, এইভাবে লিখে তারপরে করবে এটা ইনটু এটা সমান এটা ইনটু এটা, তার মানে ওয়াই সমান হয়ে যাবে 100 কিউ ডিভাইড বাই 100 প্লাস আর। এইখানে দেখো যখন লাভ তখন প্লাসই হয়েছে, যেহেতু ক্রয় মূল্যের উপর আছে সেই জন্য ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি মানেই লাভের সময় প্লাস আর ক্ষতির সময় মাইনাস আর।
কিন্তু বিক্রয় মূল্যের উপর যদি হয় তাহলে লাভের সময় মাইনাস আর ক্ষতির সময় প্লাস আর। ঠিক আছে, মনে রাখবে, শুধু ওইটুকু তফাৎ একদিন মনে রাখবে, বুঝছে? আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম কি না 100 ইন্টু বিক্রয় মূল্য ডিভাইড বাই 100 প্লাস ওই ক্রয় মূল্যের উপর লাভের শতকরা হার। এটি হচ্ছে ফর্মুলা। ফর্মুলা মনে রাখার দরকার নেই, কিভাবে অঙ্কটা করা হলো দেখতে পেয়েছো, বের করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। এবারে আমরা 10 নম্বর করবো ফর্মুলা। 10 নম্বর ফর্মুলা করবো, যদিও ফর্মুলাগুলো আমি জাস্ট বলছি, ওগুলো ফর্মুলাগুলো করার দরকার নেই। তোমরা অঙ্ক যখন আমি করাবো তখন বুঝতে পারবে যে ফর্মুলাগুলো না হলেও চলতো। ঠিক আছে, যদি ফর্মুলা শর্টকাটে মনে রাখতে পারো তাহলে সুবিধা হবে। এবারে দেখো, আমি একটা অঙ্ক দিচ্ছি, দেখো কীরকম অঙ্ক দিচ্ছি। দেখো একটা অঙ্ক, কোনো অঙ্ক নয়, মানে একটা ফর্মুলা করাচ্ছি। এবারে দেখো বিক্রয় মূল্য কিউ টাকা, এবারে ক্রয় মূল্যের উপর ক্ষতি মূল্য, ক্ষতি আর পার্সেন্ট, ক্ষতি আর পার্সেন্ট, তাহলে ক্রয় মূল্য কত? ঠিক এইভাবে সাজাবো, বিক্রয় মূল্য ক্রয় মূল্য হবে। এবারে দেখো ক্রয় মূল্যকে যদি আমরা 100 টাকা ধরে নিই, যেহেতু ক্রয় মূল্যের উপর ক্ষতি হয়েছে আর পার্সেন্ট, তাহলে নিশ্চয়ই বিক্রয় মূল্য তার থেকে কম, 100 থেকে কম, কত কম? আর কম। তার মানে 100 মাইনাস আর হবে, এটি 100 মাইনাস আর হবে। তাহলে ব্যাপারটা কি হলো না, 100 মাইনাস 8 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য তখন 100 টাকা। এবারে কিউ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য তখন কত? আমরা যদি ওয়াই ধরে নিই বা জেড ধরি, কোনো অসুবিধা নেই, আমরা যদি জেডও ধরতে পারি কোনো অসুবিধা নেই, তাহলে এটা কি হবে 100:0, মানে কিন্তু সরল সমানুপাত হবে, এটা ইস টু এটা সমান এটা ইস টু এটা। ঠিক আছে, তার মানে কি হলো, এটি 100 মাইনাস আর, তাহলে এটি 100 ইন্টু কিউ, জেড সমান আমাদের এসে যাবে 100 ইন্টু কিউ বাই 100 মাইনাস আর, এই আছে 100 ইন্টু কিউ বাই 100 মাইনাস আর। এই মধ্যপদগুলোর গুণফল ডিভাইড বাই প্রথম পদটা চলে আসবে চতুর্থ পদ সমান। তোমরা জানো এটা চতুর্থ সমানুপাতি সমান কি হয়, এটা জানো, আগে থেকেই জানো। চতুর্থ সমানুপাতি সমান মধ্যপদগুলোর গুণফল ডিভাইড বাই প্রথম পদ, এইটা হয় প্রথম সমানুপাতি সংখ্যা, এটা হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা আরো একটা ফর্মুলা করে নিলাম। এরপরে আমরা একটু অন্য জায়গায় যাচ্ছি। কতগুলো জিনিস তোমাদের মনে রাখতে হবে। আমি একটা ছোট অঙ্ক দিই, আগে একটা ছোট অঙ্ক দিই। দেখো খুব ছোট্ট অঙ্ক, এমন কিছু নয়, খুব ছোট অঙ্ক। কোনো দ্রব্য 500 টাকায় ক্রয় করে, একটা ছোট অঙ্ক দিচ্ছি তোমাদের। আগের দিন আমি দুটো অঙ্ক করিয়েছিলাম, দুটো নয় অ্যাকচুয়ালি 3টে করিয়েছিলাম, 2 নম্বরটাতে দুটো পার্ট ছিল। তো আজকে আমি 3 নম্বর অঙ্কটা দিচ্ছি। 3 নম্বর অঙ্ক দিচ্ছি, কোশ্চেন নাম্বার 3। কোন দ্রব্য 500 টাকায় ক্রয় করে, কোন দ্রব্য 500 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রি করলে, কত টাকায় বিক্রয় করলে বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি হবে। বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি হবে, 25% ক্ষতি হবে। দেখো আমরা একটু আগেই কিন্তু এই ফর্মুলাটা করেছি, তোমরা একটু আগেই আমরা করলাম। ক্রয় মূল্য জানো, বিক্রয় মূল্যের উপর ক্ষতির হার জানো, তাহলে বিক্রয় মূল্য কত আমরা বের করলাম। তো সেইটাই বের করতে হবে এখানে। তো আমরা বলেছি বিক্রয় মূল্যের উপর ক্ষতি মানে সেই 100 থেকে 100 সঙ্গে 25 যোগ হবে, ক্ষতি মানে এখানে মাইনাস হবে না। বিক্রয় মূল্যের উপর যেহেতু বলা আছে তার জন্য এটি হবে, মানে আমরা যদি একবারে করে দিই তাহলে এটা দাঁড়াবে এইরকম যে 500 ইন্টু ওই 100 ডিভাইড বাই 100 প্লাস 25, এইটি দাঁড়াবে। তার মানে এটা দাঁড়াবে হলো 500 ইন্টু 100 বাই 125, 25 দিয়ে কেটে দিলে এটা 20, 25 5 125, এইটিও হবে 20, তার মানে হবে উত্তর হবে 400। এটা হচ্ছে আমি শর্টকাটে করে দিলাম, কিন্তু শর্টকাটে সবাই তো পারবে না, শর্টকাটে তোমাদের সবসময় মনে থাকবে না। তার জন্য তোমরা কিভাবে করবে, যেমন বলেছিলাম আমি এইভাবে লিখবে। তোমাদের তো বিক্রয় মূল্য বের করতে হবে, কত টাকায় বিক্রি করলে, কত টাকায় বিক্রয় করলে, অর্থাৎ বিক্রয় মূল্য বের করতে হবে। তার জন্য সেটাকে ডান দিকে রাখবে, ক্রয় মূল্য বাঁ দিকে রাখবে, ক্রয় মূল্যটা বাঁ দিকে রাখবে আর বিক্রয় মূল্য ডান দিকে রাখবে। ওকে, এইভাবে দেখো বিক্রয় মূল্য এগুলো টাকায় ডান দিকে রাখবে। তাহলে দেখো এরপরে যেরকম বলেছি যেহেতু বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্যকে তুমি যদি মনে মনে 100 ধরে নাও, যদিও সবসময় 100 ধরতে নেই, 100x ধরতে হয়।
তোমরা কিন্তু ছোটবেলা থেকে জেনে আসছো 100 গ্রাম, কিন্তু অ্যাকচুয়ালি 100 না ধরে 100x হলে ভালো হয়। 100x, এক্সটা হচ্ছে গ্রেটার দ্যান 0, এইভাবে ধরলে ভালো হয়। যদিও তুমি 100 ধরেও করতে পারো, কোনো অসুবিধা নেই। 100x ধরাও যায়, 100 ধরাও তাই, একই ব্যাপারটা একই। x এর মানে এখন তাই হচ্ছে, 100ই হচ্ছে। তো তাহলে সেইভাবেই আর কি আমি 100 ধরেছি। 100 বিক্রয় মূল্য হলে তাহলে দেখো বিক্রয় মূল্য ক্ষতি হয়েছে মানে ক্রয় মূল্যটা বেশি, ক্রয় মূল্যটা বিক্রয় মূল্য থেকে বেশি। কত বেশি না 8 টাকা বেশি, মানে যত পার্সেন্ট ক্ষতি তত টাকা বেশি। তার মানে এই হয়ে যাবে 100 প্লাস 25 মানে হবে 125। তাহলে 125 টাকায় ক্রয় করে সে 100 টাকায় বিক্রি করেছে, তাহলে কিন্তু বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি হবে। এবারে দেখা যায় ক্রয় মূল্য কত দেওয়া আছে 500 টাকা। 500 টাকা হলে কত, এটা যদি আমি x ধরি তাহলে কিন্তু এসে যাবে 125 টাকায় কিনলে 100 টাকায় বিক্রি, তাহলে 500 টাকায় কিনলে কত টাকায় বিক্রি এসে যাবে। দেখো আমি যেমন বলেছি যে এটা সরল সমানুপাতিক সম্পর্ক, মানে এখানে লিখে দিতে হবে কিন্তু সরল সমানুপাতিক সম্পর্ক। এটি সরল সমানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক এটি নয়, মানে অ্যাকচুয়ালি ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যের, ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যের সরল সমানুপাতিক সম্পর্ক। অতএব আমরা এটা পাবো, এইটা সমান 100:x, এইটি পাবো। তাহলে দেখো এইটা এটা সমান এটা, তার মানে x সমান হিসাবে 500 × 100 ডিভাইড বাই 125। দেখো এখানে কিন্তু তাই আমি করেছিলাম, 500 × 100/125ই করেছি আমি। হ্যাঁ, এটাই কিন্তু তাই আমি করেছি, কিন্তু সেটা দেখো এইভাবে সাজিয়ে একটু দেরি হবে। আর যদি শর্টে করতে পারো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, 2 সেকেন্ডে 5 সেকেন্ড অঙ্ক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যদি শর্টকাটে করতে পারো তাহলে কিন্তু 5 সেকেন্ড হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে ব্যাপার আছে রিস্ক থেকে যায়। যদি তোমার ফর্মুলা একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু গোটা অঙ্ক দিয়ে গেল। সেই জন্যে এভাবে করে গেলে তাহলে তোমার ভুল করার সম্ভাবনা নেই। সেই জন্যে এইভাবেই করা হয়, তোমাদেরকে বলা হয় এভাবেই করো। যখন বড় হয়ে যাবে, অনেক কিছু শিখে যাবে, তখন তোমরা শর্টকাটে করতে পারবে, তখন তোমরা এরকম নিয়ম ফলো করবে। ঠিক আছে, ওকে। তাহলে এবারে আমরা পেয়ে গেলাম, এটা যখন কাটাকাটি করবে 25 4 25 5 5 100, সুতরাং 104 400 টাকা। অর্থাৎ এক্ষেত্রে ক্রয় মূল্য হয়ে গেল, অ্যান্সার কত হলো 400 টাকা, অ্যান্সার হলো 400 টাকা। ঠিক আছে, একটা ছোট্ট অঙ্ক দিলাম, এই অঙ্কটা করা হয়ে গেল তোমাদের। এরপরে একটা নতুন জিনিস করি। সেই নতুন জিনিসটা করার আগে তোমাদের কতগুলো জিনিস মনে রাখবে, যেটা বিশেষ দ্রষ্টব্য বলে লিখে রাখো। বিশেষ দ্রষ্টব্য বা মনে রাখবে এইভাবে লিখে রাখো। হ্যাঁ, কতগুলো জিনিস লিখে রাখো তোমাদের শর্টকাটে মনে রাখার জন্য। কতগুলো জিনিস লিখে দিচ্ছি, গোটা জায়গায় জিনিস লিখে দিচ্ছি, সেই জিনিসগুলো ভালো করে মনে রাখবে। ঠিক আছে, এটা মনে রাখবে। মনে রাখবে কি কি মনে রাখতে হবে বা রাখতে হবে, মনে রাখতে হবে। তোমরা লিখবে মনে রাখতে হবে। তোমরা কাকে বলবে যে মনে রাখবে? তোমাকেই মনে রাখতে হবে, সেজন্য লিখো মনে রাখতে হবে। ঠিক আছে, তোমাদেরকেই মনে রাখতে হবে, সেজন্য ওইটা লিখো। আমি লিখতে পারি মনে রাখবে, কারণ তোমাদেরকে বলছি আমি। তোমরা লিখবে কি মনে রাখতে হবে, সেটা লিখলাম। হ্যাঁ, এবার দেখো বলছি যে কোনো এক নম্বর একটু ভালো করে মনে রাখবে। কোনো দ্রব্য মানে দ্রব্য মানে আমি বলেছি আগে পণ্য দ্রব্য, যেগুলো পণ্য বাজারে বিক্রি করা হয় সেই রকম দ্রব্য, সেইগুলোকে পণ্য দ্রব্য বলা হয়। হ্যাঁ, বাজারজাত করা হয়, সেগুলোকে বাজারে কেন বাজারে আনা হয়? সেগুলোকে বিক্রি করার জন্য, কেনা বেচার জন্য আনা। কেউ কেনে কেউ বেচে, এই ব্যাপার। সেগুলো মানে এমনি নয় যে একটা বাড়ি বাজারে বিক্রি হচ্ছে, সেটা কিন্তু হয় না। বাড়িকে বাজারে নিয়ে যাওয়া যাবে, সেই জন্য বাড়িটা বাজারে বিক্রি হয় না। তো যাই হোক, যেগুলো বাজারে বিক্রি করা যাবে বাজারজাত দ্রব্য, সেই দ্রব্য। তো যাই হোক, কোনো দ্রব্য বলা হয়েছে যদি R% লাভে বিক্রয় করে হয়, R% লাভে। দেখো এখানে কিন্তু লাভে বিক্রয় করলে এটা তোমাদের আগে এগুলো সূত্রগুলো করানো হয়েছে। বিক্রয় করলে এই যে বলা আছে R% লাভে, কার উপর বলা হয়েছে কি? যদি কিছু উল্লেখ না থাকে সবসময় সেটি ক্রয় মূল্যের উপর ধরতে হয়। যখন কিছু বলা না থাকবে কার উপর লাভ, সেটা সবসময় ক্রয় মূল্যের উপরই ধরা হবে। আর যদি বিক্রয় মূল্যের উপর বলা থাকে তো বিক্রয় মূল্যের উপর। ঠিক আছে, যদি কিছু বলা না থাকে ক্রয় মূল্যের উপর যে সবসময় বলতেই হবে এমন নয়। R% লাভে বলা মানেই ক্রয় মূল্যের উপর। ঠিক আছে, তাহলে R% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কি হবে? বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্যের 100 প্লাস R%। এইটি হবে 100 প্লাস R%। মানে যদি R এর মান যদি 30 হয় তাহলে 130%। 130% কিন্তু তোমরা জানো 130% মানে কত?
ভগ্নাংশটা হচ্ছে 130/100। যদি 25% হতো তাহলে 125%, মানে 125/100 ভগ্নাংশটা, মানে ক্রয় মূল্য যা সেইটাকে এটা দিয়ে গুণ করতে হবে। ক্রয় মূল্য যদি x হয় তাহলে x কে এটা দিয়ে গুণ করতে হবে, ক্রয় মূল্য যদি y হয় তাহলে y কে এটা দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, ক্রয় মূল্যকে এটা দিয়ে গুণ করে ক্রয় মূল্যের এত পার্সেন্ট, ক্রয় মূল্যের এত পার্সেন্ট সেগুলো লিখেছি, ক্রয় মূল্যের 100 প্লাস r%। ঠিক আছে, এটি মনে রাখবে। তারপরে 2 নাম্বার, কোন দ্রব্য এগুলো আমি ডট দিতে পারি r% ক্ষতিতে বিক্রয় করলে, এখানেও দেখো আমি কিন্তু বলিনি কার উপর, ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য সমান, বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্যের 100 মাইনাস r%, ক্রয় মূল্যের 100 মাইনাস r%। এই যে কত পার্সেন্ট ক্ষতি, মানে ক্ষতি যখন হচ্ছে মানে উল্লেখ নেই বিক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের উপর ক্ষতি মানে 100 থেকে সেটা মাইনাস হবে, বিক্রয় মূল্যের উপর লাভ মানে 100 এর সঙ্গে সেটা যোগ হবে, সেরকম হয়েছে। তাহলে ক্রয় মূল্যের 100 মাইনাস r% করে দিলেই হয়ে যাবে। যদি ক্ষতি 15% হয় তাহলে হবে কি ক্রয় মূল্যের 85%, বিক্রয় মূল্যটা হবে ক্রয় মূল্যের 85%, এই হবে। যদি ক্ষতিটা কোনো কোনো 67% হয় তাহলে হবে ক্রয় মূল্যের মাত্র 33%, মানে 100 থেকে 67 বাদ দিলে কত হয় 33 হয়, তাহলে ক্রয় মূল্যের মোটে 33% হবে, এইরকম হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। 3 নাম্বার দেখো, এগুলো কিন্তু শর্টকাটে মনে রাখবে, শর্টে মনে রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে মনে থাকবে। এবার বলছি কোন দ্রব্য বিক্রয় মূল্যের উপর r% লাভে বিক্রয় করলে, এখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে দেখো বিক্রয় মূল্যের উপর r% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে কি হবে বলতো, বিক্রয় মূল্য হবে না, মানে অ্যাকচুয়ালি বিক্রয় মূল্যের r%, বিক্রয় মূল্যের এটা হলো বিক্রয় মূল্যের 100 মাইনাস r%, 100 মাইনাস r%, এইটি সমান ক্রয় মূল্য হবে, এইটি সমান ক্রয় মূল্য হবে। ঠিক আছে, বিক্রয় মূল্যের 100 মাইনাস r% সমান ক্রয় মূল্য হবে। এটি কিন্তু উল্টোটা দেখো, এখানে ছিল ক্রয় মূল্যের এত পার্সেন্ট, ক্রয় মূল্যের এত পার্সেন্ট, এখানে কি হচ্ছে না বিক্রয় মূল্যের এত পার্সেন্ট সমান ক্রয় মূল্য, এরকম আসছে। ঠিক আছে, এবারে দেখো বিক্রয় মূল্যের উপর লাভ মানে দেখো 100 থেকে সেটা বাদ হয়েছে, এই যে মাইনাস হয়েছে, এটি কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, ঠিক একইভাবে এটা যদি একটা উদাহরণ দিই, মনে করো এইরকম ব্যাপার আছে যে কোনো দ্রব্য হয়তো বিক্রয় মূল্যের উপর 5% লাভে বিক্রি করা হচ্ছে, বিক্রয় মূল্যের উপর 5% লাভে বিক্রি করা হচ্ছে, তাহলে কি হবে না বিক্রয় মূল্যের 95% সমান ক্রয় মূল্য। ঠিক আছে, বিক্রয় মূল্যের 95%, বিক্রয় মূল্য ইনটু 95 এর 100, এইটি সমান ক্রয় মূল্য এসে। ঠিক আছে, তাহলে কি ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান তাহলে কত হবে না বিক্রয় মূল্য সমান হয়ে যাবে, দেখবে ক্রয় মূল্য ইনটু 95/100 ইনটু 95/100, এটা কিন্তু এই সরি 100/95, 100/95 এই হবে। ঠিক আছে, মানে এইটা উল্টো দিয়ে এইটাকে এটা দিয়ে গুণ করা হলো, আর এটা দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটি হবে, এরকম ব্যাপারটা। এটা কিন্তু আগে কিন্তু করানো হয়েছে, এবারে শর্টে মনে রাখার জন্য এগুলো লিখে দিচ্ছি। ঠিক আছে, আগে কিন্তু করানো হয়ে গেছে ফর্মুলা। এরপরে দেখো আরেকটা আছে, এইটা মনে রাখবে, তাহলে তোমাদের বাকিও মনে রাখতে পারো অনেক কিছু। কোনো দ্রব্য এবারে নিজেরাই সেটা লিখে দিতে পারো, নিজেরাই লিখে দিতে পারবে। বিক্রয় মূল্যের উপর r% লাভে এবারে ক্ষতিতে r% ক্ষতিতে বিক্রয় করলে কি হবে না বিক্রয় মূল্যে, এবার দেখো r% ক্ষতি মানে 100 এর সঙ্গে 8টা যোগ হবে, বিক্রয় মূল্যের উপর যে বিক্রয় মূল্যের 100 প্লাস r%, বিক্রয় মূল্যের 100 প্লাস r% সমান ক্রয় মূল্য হয়ে যাবে। ঠিক আছে, বিক্রয় মূল্যের 100 প্লাস r%, এইটি সমান হয়ে যাবে ক্রয় মূল্য। ওকে, এই চারটে জিনিস খুব ভালো করে মনে রাখবে, তাহলেই কিন্তু তোমাদের খুব একটা প্রবলেম মনে হয় হবে না। আরও বাকিগুলো তোমরা নিজেরাই লিখে নিতে পারবে। বাকি যে আরও আমরা মোট 10টা করেছি তার 4টে মোডে লিখেছি, মোট 10টা করেছি তার 4টে মোডে লিখেছি, তোমরা বাকি 6টা নিজেরাই লিখে নিতে পারবে। ঠিক আছে, লিখে নেওয়ার চেষ্টা করবো, ওইগুলি ভালো করে মনে রাখতে বলেছি। হয়েছে, এবারে আমরা একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কমিশন। এখন
কমিশন জিনিসটা একটু অন্যরকম। আমি একটু বলি তোমাদের, কমিশন তো অনেক রকম হয়। একটা তদন্ত কমিশন, সেক্ষেত্রে একটা হয়তো কোনো একটা ঘটনা ঘটে গেছে, সেই ঘটনার পিছনে রহস্য কী, কারণ কী ইত্যাদি, মোটিভ কী ইত্যাদি সব খুঁজে বের করার জন্য, সেগুলো রহস্য উদ্ঘাটন করার জন্য একটা কমিটি তৈরি হয়, তদন্ত কমিটি বা তদন্ত কমিশন হয়। তো এখানে কেনাবেচার ক্ষেত্রে কমিশন আছে। যদিও এমনি আমি একটা বাজারে আলু কিনতে যাচ্ছি, কি পটল কিনতে যাচ্ছি, কি বেগুন কিনতে যাচ্ছি, তার জন্য কিন্তু কাউকে কমিশন দিতে হয় না। এখন কমিশনের বাংলা যদি কেনাবেচার ক্ষেত্রে হয়, তাহলে কমিশনের বাংলা হচ্ছে COMMISSION। এই কমিশনের বাংলা হচ্ছে দালালি। ব্রোকারেজ। এর আবার আরেকটা ইংরেজি আছে, খুব ভালো ইংরেজি, ব্রোকারেজ বলে কমিশন। যদিও আমরা এই কমিশনটাকে একটু অন্যভাবেও বলে থাকি। অ্যাকচুয়ালি কমিশন হচ্ছে দালালি। তো এইটা ওই জমি কেনা বেচা বা বাড়ি কেনা বেচার ক্ষেত্রে কমিশন হয়, দালালকে দিতে হয়, দালালকে কিছুটা অংশ দিতে হয়। যেমন আমি বলি তোমাদেরকে, মনে করো কেউ একটা জমি কিনবে, সেই জমিটার দাম হয়তো অরিজিনাল দাম, মানে যে বিক্রি করছে, মানে যার জমি, সে হয়তো পাবে, আমি ধরে নিচ্ছি 1 লাখ টাকা, কিন্তু যে কিনছে তার কাছ থেকে হয়তো 1,10,000 টাকা নেওয়া হবে। তাহলে সেই বাকি 10,000 টাকাটা কে নেবে? সেইটি হচ্ছে মিডল ম্যান, ওই কমিশন, মানে যে দালাল, ব্রোকার, সে ব্রোকার নেবে। ব্রোকারকে যেটা দেওয়া হয় সেটা ব্রোকারেজ, দালালি বা কমিশন। তো যদিও জিনিস কেনাবেচার ক্ষেত্রে এইগুলোর এমনি সাধারণ জিনিস নেই, একটা বই বিক্রি করা, একটা খাতা বিক্রি করা, একটা পেন বিক্রি করা, লেবু বিক্রি করা, আলু বিক্রি করা, পটল বিক্রি করা, মূলো বিক্রি করা ইত্যাদিগুলোতে কমিশনের সঙ্গে নেই। যদিও হয়তো থাকতে পারে, আমি ঠিক জানা নাই, ওটা হয়তো কিছু থাকতে পারে। হয়তো যে জায়গাটায় বাজার বসেছে, সেই বাজার বসার জন্য হয়তো যারা বাজার বসিয়েছে, মানে যারা বিক্রি করতে বসেছে ওখানে, তাদের হয়তো ওই জায়গাটার মালিককে হয়তো কিছু দিতে হবে, সেটা হয়তো কমিশন হতে পারে। যাই হোক, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তো অ্যাকচুয়ালি কমিশন মানে ওইটাই, যদিও আমরা কমিশনটাকে অন্য অর্থ ব্যবহার করে দিই, সেটাই বলছি। এবারে আমরা তাহলে কমিশনটা বোঝা গেল। কমিশনটা হচ্ছে একটা কিছু কেনা বেচা করার ক্ষেত্রে ওই বিক্রেতা এবং ক্রেতার মধ্যে যে সংযোগটা স্থাপন করে, মানে যে মানে ওই লেনদেনের ক্ষেত্রে যে মিডল ম্যান হিসাবে কাজ করে, মাঝের জন হিসাবে কাজ করে, তাকে বলে দালাল। আর তাকে যেটা দেওয়া হয়, তার পারিশ্রমিক হিসাবে তাকে যেটা দেওয়া হয়, সেটা হচ্ছে দালালি বা কমিশন। ঠিক আছে, এবারে আমরা একটা অন্য জিনিস আলোচনা করি, সেটা হচ্ছে ডিসকাউন্ট বা রিবেট বা ডিসকাউন্ট বলে। সেই রিবেটটা নিয়ে আলোচনা করব। রিবেট অর ডিসকাউন্ট এইটা হচ্ছে, এইটি অ্যাকচুয়ালি ছাড়। এর ইংরেজি হচ্ছে, বাংলা হচ্ছে ছাড়। আমরা কিন্তু সাধারণ অর্থে ছাড়টাকেই কমিশন বলে থাকি, কিন্তু যদিও সেটা নয়। কমিশন হচ্ছে দালালি, আর ছাড়টাকে রিবেট বা ডিসকাউন্ট বলাই ভালো, ওটা কিন্তু কমিশন নয়। কিন্তু দেখবে তোমার বইতে অনেক সময় ওই ছাড়ের ক্ষেত্রে কমিশন কথাটা লেখা আছে, তো তোমরা সেটা সেভাবেই ধরে নেবে, যেহেতু লেখা আছে ধরে নেবে, কিন্তু ব্যাপারটা ওইটা নয়। ছাড় আলাদা, কমিশন আলাদা। ঠিক আছে, যদিও ছাড়ের ক্ষেত্রে কমিশন কথাটা ব্যবহার করতে পারে, এটা আমি বলে দিলাম, কিন্তু সত্যি কমিশনের ক্ষেত্রে ছাড় কথাটা ব্যবহার করতে পারে না। দালালির ক্ষেত্রে কিন্তু ছাড় কথাটা ব্যবহার করতে পারে না। আবার একদিক দিয়ে পারে, কেননা দেখো, মানে জমিটার দাম 1,10,000, আমি যেটা বলছিলাম, সেক্ষেত্রে বিক্রেতা যে, অর্থাৎ যার জমি যে বিক্রি করে দিচ্ছে, তাকে কিন্তু 10,000 টাকা ছেড়ে দিতে হচ্ছে। কারণ যেহেতু 10,000 টাকা পাচ্ছে না, সে তো পাচ্ছে 1,00,000 টাকা, তাহলে তাকে ছেড়ে দিতে হচ্ছে। মানে ছাড়, মানে সে ছেড়ে দিচ্ছে ওইটা, সেই হিসাবে আমি ছাড় কথাটাও এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আর সেগুলো কিন্তু তোমাদের বইতে ছাড়ের ক্ষেত্রে কমিশন কথাটা ব্যবহার করা আছে, কিন্তু ছাড় আর কমিশন, মানে ডিসকাউন্ট আর কমিশন দুটো আলাদা, সেটা বলবো, মনে রাখবো। এবারে এই দেখো, ছাড় জিনিসটা কি? ছাড় জিনিসটা হচ্ছে, ছাড় সমান হচ্ছে ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ধার্য মূল্য মাইনাস বিক্রয়
বিক্রয় মূল্য এইটি হচ্ছে ছাড়। তো আমি তোমাদের ধার্য মূল্য কথাটাও কিন্তু আগে বলা হয়নি, ধার্য মূল্য কথাটাও কিন্তু আগে বলা হয়নি। ধার্য মূল্য তো তাহলে কি? ধার্য মূল্য হচ্ছে মার্ক প্রাইস, এটা বলে মার্ক প্রাইস, প্রাইস এই বলা হয়, মার্ক প্রাইসই বলো, আর কিছু বলার দরকার নেই। মার্ক প্রাইস বা এমআরপিও বলতে পারো, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। দেখো প্রত্যেকটা জিনিস আমরা যেগুলো বাজার থেকে কিনি, বেশিরভাগ ওষুধ বলো, অন্য কোনো জিনিস বলো, হ্যাঁ প্রসাধনী দ্রব্য বলো, যাই কিনি না কেন, হ্যাঁ সেখানে দেখবে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে বিস্কুট, বিস্কুট কিনি, খাবার জিনিস অন্য কিছু কিনি, প্রত্যেকটা দেবে প্যাকেটের গায়ে একটা এমআরপি লেখা থাকে, এমআরপি, এটা হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। তার মানে এটাকে আমি রিটেল প্রাইসও বলতে পারি, ধার্য মূল্যটাকে। আর এটা ম্যাক্সিমাম মানে ওর বেশি দামে কিন্তু কেউ বিক্রি করতে পারবে না কোনো জিনিস। একটা জিনিসের গায়ে দামটা লেখা থাকবে, কোনো বিক্রেতা তার বেশি দামে জিনিসটাকে বিক্রি করতে পারবে না। সেই জন্য ম্যাক্সিমাম কথা বলা হয়, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, ওই দামের বেশি দামে কিন্তু বিক্রি করতে পারবে না। ঠিক আছে, তো যাই হোক, তাহলে এটাকে মার্ক প্রাইস বলতে পারি, রিটেল প্রাইস বলতে পারি। ধার্য মূল্য যেটি দ্রব্যের গায়ে লেখা থাকে। এখন দেখো ধার্য মূল্য আর প্রকৃত মূল্য দুটো কিন্তু আলাদা। অ্যাকচুয়ালি আমরা যে দোকান থেকে জিনিস কিনি, তারাও তো কোথাও না কোথা থেকে কিনেছে, তাই না? আমরা তো সরাসরি কোম্পানির কাছ থেকে কিনে আনি না। ধরো আমি একটা টুথপেস্ট কিনি, টুথপেস্টটাকে আমি কোলগেটের ঘর থেকে কিনে আনি? কিনি না। আমরা কি করি, একটা বাজারের দোকান থেকে কিনে আনি, তাই না? আমার বাড়ির পাশে যে দোকান আছে তার থেকে কিনে, কি অন্য ব্র্যান্ডের কোনো যদি টুথপেস্ট কিনি, তাহলে সেক্ষেত্রে আমরা কি সেই কোম্পানির বাড়ি থেকে কিনে আনি? যে কারখানাতে তৈরি হচ্ছে সেখান থেকে কিনে আনি? সেখান থেকে কিন্তু কিনে আনি। তাহলে কিন্তু যেটি উৎপাদন দেয় সেটাই আমার ক্রয় মূল্য করবে, সেটাই সেই দামেই আমি কিনবো। কিন্তু দেখো সেখান থেকে বিভিন্ন হাত ঘুরে তবে কিন্তু জিনিসটা বাজারে আসে, তবেই আমরা কিনতে পারি। আমরা সরাসরি কোম্পানি থেকে কিনতে পারি না, কোনোভাবেই আমরা সরাসরি কোম্পানি থেকে কিনতে পারি না। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবে। তোমরা মোটামুটি সব জয়রামবাটির ছেলে মেয়ে বা জয়রামবাটির আশেপাশের ছেলে মেয়ে, তোমরা জানো জয়রামবাটি জিপতেতে একটা আমুল কোম্পানির কারখানা আছে। তো সেখানে যে প্রোডাক্টগুলো তৈরি হয়, যেমন আমুলের ঘি আছে, তারপরে দই আছে, দুধ আছে, ইত্যাদি আছে, ওদের কাছ থেকে কিন্তু আমরা সরাসরি কিনতে পারি না। ওরা আবার ওইটাকে একটা ডিলারকে বিক্রি করে দেয়, ডিলারের ঘরে চলে যায়। ডিলার করে কি, মানে অ্যাকচুয়ালি যেখান থেকে প্রোডাক্ট হয়, প্রোডাকশন বেরোয়, প্রোডাকশন হয় যেখানে কারখানাতে, সেখান থেকে ডিলারের কাছে যায়, ডিলার থেকে যায় রিটেলারের কাছে, রিটেলার থেকে যায় খুচরো বিক্রেতা, মানে সরি ডিলার থেকে সম্ভবত ডিস্ট্রিবিউটার, সরি আগের বোধহয় ডিস্ট্রিবিউটারের কাছে যায়, তারপরে বোধহয় ডিলারের কাছে যায়, তারপরে বোধহয় রিটেলারের কাছে যায়, তারপরে আমরা কিনি। রিটেলারের কাছ থেকে আমরা কিনি, ওই রিটেলারের কাছ থেকে যেহেতু কিনি, সেই ম্যাক্সিমাম রিটেল প্রাইসটা আমরা তার কাছেই দেখতে পাই, অর্থাৎ সেখান থেকেই আমরা দেখতে পাই যে ওইটার ম্যাক্সিমাম রিটেল প্রাইস। এবার ধরো কোনো একটা প্রোডাক্টের দাম হয়তো লেখা আছে তোমার 200 টাকা, সেটা হয়তো তোমাকে দিবে হয়তো 195 টাকায় কি 198 টাকা, মানে 2 টাকাটা ছাড় দিবে, মানে ম্যাক্সিমাম তোমার তো 200 টাকা দাম নিতে পারে, 200 টাকার বেশি নিতে পারে না, 200 টাকার থেকে একটু কম নিতে পারে, আবার কেউ 200 টাকাই নিয়ে নিতে পারে। তো এইভাবে আমরা কিনতে, তো এইখানে কি বলা হচ্ছে ছাড়, মানে ওই ধরো ওই যে বললাম যে 200 টাকা দাম লেখা আছে, তোমাকে হয়তো 195 টাকায় দিল, তাহলে ছাড় কত? 5 টাকা, তাই না? ছাড়টা কত? মানে ধার্য মূল্য 200 মাইনাস বিক্রয় মূল্য হচ্ছে 195, তাহলে 200 মাইনাস 195 করলে কত হবে? 5 টাকা, 5 টাকা ছাড়া। ঠিক আছে, এইরকম ব্যাপার। তো এরপরে আমরা একটা কি করছি দেখো, এরপর একটা ফর্মুলা নেব, তাহলে বোঝা গেছে ডিসকাউন্ট জিনিসটা কি, বোঝা গেছে যে যেটা ছেড়ে দেওয়া হয় সেটাই হচ্ছে ডিসকাউন্ট, যেটা ছেড়ে দেওয়া হয় সেটাই হচ্ছে ডিসকাউন্ট। মনে করো আবার দেখবে এই যারা রিটেলার যারা, তবে এইরকম যেগুলো স্টেশনারি গুডস, মানে চানাচুর, বিস্কুট বা কোনো হয়তো কোলগেট বা তোমার কিছু হয়তো পাউডার, এই ক্রিম ইত্যাদি যেগুলো প্রসাধনী দ্রব্য, সেগুলো দেখবে ম্যাক্সিমাম রিটেল প্রাইস আগে থেকে প্রিন্ট করা থাকে,
লেখা থাকে সেটা কিন্তু কোনো মতেই রিটেলাররা ওগুলো মুছে দিতে পারবে না, সেখানে ট্যাম্পারিং করতে পারবে না। কিন্তু বেশিরভাগ সময় আমরা যে মানে গার্মেন্টস কিনি, মানে যেগুলো পোশাক আশাক কিনি, গার্মেন্টসের দোকানে কিন্তু ওইগুলো পাল্টে দেয়। ধরো একটা কাপড় বা শাড়ি, শাড়ি হয়তো সে হয়তো 200 টাকায় কিনেছে, 200 টাকায় সে হয়তো মার্কেট থেকে কিনে এনেছে, 200 টাকায় কিনে এনেছে, কিন্তু সে কি লেবেল চিঠি লাগবে হয়তো 250 টাকা, 250 টাকার একটি লেবেল চিঠি লাগবে, 250 টাকা সেই শাড়িটির দাম। অথচ সেই শাড়িটা কিন্তু সে 200 টাকায় কিনে এনেছে, বা আরো কমে কিনে এনেছে, ঠিক আছে? কিনে নেয় 250 টাকা। আমি যখন কিনতে যাচ্ছি, তুমি যখন কিনতে যাচ্ছ, তখন দেখছো শাড়িটার দাম লেখা আছে 250 টাকা। এবার সে বললো না 250 টাকা নয়, 5% তোমাকে ছেড়ে দেবো, 5% তোমাকে ছাড় দেবো, ওইটি রিবেট পার্সেন্ট হচ্ছে 5%। তাহলে কত টাকা ছাড়বে? 5% যদি ছেড়ে দেয় কত টাকা ছাড়বে? 12.5 টাকা ছাড়বে। 12.5 টাকা ছেড়ে তোমাকে দেবে কত টাকায়? না 237 টাকা 50 পয়সায় দেবে। মানে এটি সে এমআরপি লিখে রেখেছে, কিনেছে সে এই দামে, সে তোমাকে দিচ্ছে কত? মানে সে লিখে রেখেছে এইটি, তোমাকে দিচ্ছে এইটি হচ্ছে সেলিং প্রাইস, এসপি সেলিং প্রাইস। তাহলে দেখো সে কিন্তু 200 টাকায় কিনে 237 টাকা 50 বিক্রি করলো, মানে সে 37 টাকা 50 পয়সা লাভ করে নিল। অথচ আমরা কি দেখছি, ও বাবা আপনারা তো ছেড়েছে, বাহ 250 টাকা জিনিসটা আমাকে তো 237 টাকায় দিয়েছে, বাহ খুব সুন্দর, আমার সেই দোকানটা বেশ ভালো লাগে, তাই না? আমাদের ভালো লাগে, হ্যাঁ দিয়েছে, আমাদের ছাড় দিয়েছে। কিন্তু আদৌ তা নয়, সে হয়তো তার লাভের অঙ্কটা একটু কম করেছে, সে 250-এ বিক্রি করছিল, সে 237-এ বিক্রি করবে, মানে ইচ্ছা করেই সেটা করে রেখেছে। সে জানে আমি তো 250 টাকায় বিক্রি করবো না, ছাড় দেবো, তার জন্য সে লিখে মানে এই লিখে রেখেছে, দিয়ে বলে তোমাকে 5% ছাড় দিচ্ছি, দেবে। এই হচ্ছে ব্যাপার। এইভাবে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অ্যাকচুয়ালি ঠকি, আমরা বিভিন্ন জায়গায় এইভাবে ঠকে যাই। তাহলে দেখো এইবারে আমি একটা অঙ্ক করছি, এটা অঙ্ক মানে ওইরকম একটা ফর্মুলা ধরা যাবে। কিরকম? তুমি ফর্মুলাটা মনে চেষ্টা করবে, কোনো দ্রব্যের ওপর পরপর কোনো দ্রব্যের মূল্যের উপরে ফর্মুলা করছে, তার 11 নম্বর ফর্মুলা করছে, মূল্যের উপর পরপর R1% এবং R2% ছাড় দেওয়া হলে প্রকৃতপক্ষে কত ছাড় হয়? দেওয়া হলে মোটের উপর কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়, বা কত শতাংশ ছাড় দেওয়া হয়। এটা কি এরকম হবে যে R1 প্লাস R2%? সেটা কিন্তু হবে না। প্রথমে R1% দিয়েছে, তারপর R2% দিয়েছে, তার মানে কি R1 প্লাস R2% ছেড়ে দিয়েছে? আমরা দেখবো না, সেটা নয়। R1 প্লাস R2 উত্তরটা হবে না। কি হবে সেটাই ফর্মুলা আকারে করিয়ে দেওয়া হচ্ছে, সেটাই কিন্তু আমরা ফর্মুলা আকারে করছি। পরপর বা একটু উপর্যুপরি মানে পরপর, একবার দিয়েছে আবার দিয়েছে, মানে একবার ছাড়টা বললো তোমাকে এত পার্সেন্ট দিচ্ছি, তারপরে যে খরিদ্দার বললো না আরো দিতে হবে, হ্যাঁ এরকম বললো যে প্রথম বললো 10% দিচ্ছি, না আরো দিতে আরো 5% দিচ্ছি, ঠিক আছে এবার ঠিক আছে, এরকম নেই। তাহলে কি করলো? অ্যাকচুয়ালি প্রথমে দিল 10%, তারপরে দিল 15%, তারপর আবার 5% দিল, যেটা দিয়েছিল তার উপরে আবার 5% ছেড়ে দিল, সেই রকম করে তাহলে টোটালটা কত হবে? তাহলে এইটাকে আমরা কিভাবে করবো? সলিউশন করবো কি করে? আমরা যদি ধরে নিই সলিউশন করবো কি করে? ধরা যাক দ্রব্যটির মূল্য, এখানে আমরা 100 টাকা ধরতে পারি, দ্রব্যটির মূল্য 100 টাকা, 100 টাকা ধরা যায়, কিন্তু আমরা সাধারণত 100 টাকায় ধরে থাকি, 100 টাকা। তাহলে দেখো প্রথমে তো R1% ছাড় দিয়েছে, মানে আমরা ধরে নিতে পারি ওইটি হচ্ছে মানে দ্রব্যটির মূল্য নয়, অ্যাকচুয়ালি ধার্য মূল্য, হচ্ছে ধার্য মূল্যটাই। ক্রয় মূল্য কত আমরা জানি না, ক্রয় মূল্য আরো কম হতে পারে, ঠিক আছে? ধার্য মূল্য যেটা ছিল তার উপরে তো ছাড়টা দিচ্ছে, তাই ছাড়টা দেবে ধার্য মূল্যের উপরে, ধার্য মূল্য ছিল 100 টাকা, এটা ধরে নিচ্ছে।
তাহলে R1% ছাড় দিচ্ছে মানে আমরা ধরে নিতে পারি R1% ক্ষতি হচ্ছে, ওই ধার্য মূল্যের উপর R1% ক্ষতি হচ্ছে। তোমাদের একটু আগে 1 নম্বর 2 নম্বরে আমি মনে রাখতে বলে 2 নম্বরটা লিখলাম, সেখানে বলাই ছিল যে বিক্রয় মূল্যটা তাহলে কত হবে না ক্রয় মূল্য ইন্টু ক্রয় মূল্যের 100 মাইনাস R%, এরকম বলেছিলাম। 2 নম্বরটাতে লেখা আছে, ঠিক আছে, 2 নম্বরটাতে দেখো লেখা আছে। তো তাহলে 100 মাইনাস R%, সেইভাবে আমরা বলে দিই। তো সেখানেও তো আমরা তাই বলবো, তার মানে অ্যাকচুয়ালি 100 এর 100 মাইনাস R1% বলতে দেখো এইদিকে এই কি আছে 100 মাইনাস R1 আছে। তার মানে আমি এখানে লিখবো এরকম, আমি এটা এই দেখালাম। তাহলে কি হলো, প্রথমবার R1% ছাড় দিলে দাম হয় কত না, ওই একবারে লিখছি 100 মাইনাস R1 টাকা। এবারে দ্বিতীয়বার করব, দ্বিতীয়বার R2% ছাড় দিলে কত হবে, দ্বিতীয়বার যদি আমরা 8% ছাড় দিই তাহলে কত হবে, ছাড় দিলে দাম হয়, মানে এটি অ্যাকচুয়ালি বিক্রয় মূল্য হয়। এটা কত হবে না, এর আবার এর উপরে 8% ছাড় দিচ্ছে, এর উপরে 8% ছাড় দিচ্ছে, তার মানে কত 100 মাইনাস R1 এর 100 মাইনাস 8% এটি হবে। ঠিক আছে, একটু আগে আমি লিখেছি 2 নম্বরে, সেইভাবেই লিখলাম। ক্রয় মূল্যের 100 মাইনাস যে ছাড়টা দিচ্ছে তত পার্সেন্ট, ঠিক আছে, এইভাবে করেছি। তো তাহলে দেখো এটি কত হবে না, এটি হবে 100 মাইনাস R1 ইন্টু 100 মাইনাস R2 ডিভাইড বাই 100, এইটা এত টাকা হবে, ঠিক আছে, এত টাকা হবে। তাহলে ছিল কত 100 টাকা, এখন হয়েছে কত এত টাকা, তাহলে কত টাকা ছাড় দেওয়া হলো। ছাড় মানে আমি বলেছি ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাহলে ছাড় কত পার্সেন্ট হলো। এই ছাড়টা আমি লিখবো ছাড়, অর্থাৎ ছাড়ের পরিমাণ, দেখো ছাড়ের পরিমাণ হচ্ছে ওই ধার্য মূল্য হচ্ছে 100, মানে লিখিয়ে দিচ্ছি ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে দেখো 100 ছিল মাইনাস এই 100 মাইনাস R1 ইন্টু 100 মাইনাস R2 বাই 100, এদিকে ক্যালকুলেশন করা যাবে। ক্যালকুলেশনটা আমি করছি আলাদা করে, ক্যালকুলেশন দেখো করা যাবে, এটি এত টাকা হবে। দেখো ক্যালকুলেশনটা আলাদা জায়গায় করছি, উপরটাতে করছি, ক্যালকুলেশনটা উপরেরটাতে করছি, দেখো উপরটাতে। এদিকে ক্যালকুলেশন করে দেখো তো কি হবে, সমান দেখো 100 মাইনাস, এবার এই গুণটা করব 100 মাইনাস R1 ইনটু 100 মাইনাস R2, তাহলে 100 স্কয়ার মাইনাস 100 R1 মাইনাস 100 R2 প্লাস R1 R2 হোল ডিভাইডেড বাই 100, এই কি হবে এত টাকা। দেখো এবার কি হলো ব্যাপারটা, 100 থেকে যেমন আছে তাই, এবার দেখো মাইনাস এটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা, এরকম, তাহলে মাইনাস 100 স্কয়ার বাই 100 করলে 100, আবার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 100 ইনটু R1 বাই 100 করলে 100টা কেটে যাবে, মানে R1, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে R2 হবে, আর এই প্লাস আর মাইনাসে মাইনাস হবে, কি হবে না আরো মাইনাস R1 R2 বাই 100, কাটার কোন ব্যাপার নেই, এখানে কাটছিল, এই দুটোতে কাটছিল, এটাতে একটা 100 কেটেছে, এই হবে ব্যাপার। দেখো এইটি তোমার আসবে ক্যালকুলেশন করে, দেখো 100 আর 100 এখানে কেটে গেছে, সমান তাহলে কত হলো না R1 প্লাস R2 মাইনাস R1 R2 বাই 100 এত টাকা। কিন্তু পার্সেন্টেজ করে কত হবে বলতো, মানে মূল তো টাকাটা ছিল 100 টাকা, তাহলে পার্সেন্টেজ করলে এইটা বাই 100 ইনটু 100 মানে এইটাই দাঁড়াবে, ঠিক আছে, এইটা বাই 100 ইনটু 100 করলে এইটাই দাঁড়াবে, এত পার্সেন্ট দাঁড়াবে, ঠিক আছে। তাহলে ছাড় পার্সেন্ট কত হবে, মানে ছাড়ের হার কত হবে সেটা হয়ে যাবে, দেখো অতএব শতকরা ছাড় হবে, শতকরা ছাড় সেইটি হয়ে যাবে এইটি, এই R1 প্লাস R2 মাইনাস R1 R2 বাই 100 এত টাকা, এই বলবো এত টাকা, শতকরা ছাড় এত টাকা, ঠিক আছে। আমি শতকরা করলে এটাই হবে, কেননা আমরা ক্রয় মূল্যটাকে 100 ধরে নিয়েছিলাম, ধার্য মূল্যটাকে 100 ধরে নিয়েছিলাম, ধার্য মূল্য যদি মনে করো 100 না হয়ে 150 ধার্য মূল্য যদি মনে করো 150 হতো, আর ছাড়টা যদি মনে করো 5 হতো তাহলে কত হতো
যদি বলি আর কি যে ধার্য মূল্য মনে করো 150 আর ছাড়টা মনে করো 15, আমি বলছি ছাড়টা হচ্ছে 15, ছাড়টা মনে করো 15 টাকা, আর ধার্য মূল্যটা মনে করো 150 টাকা, তাহলে পার্সেন্টেজ কত, ছাড় পার্সেন্টেজ কত হবে? ছাড় পার্সেন্টেজ হবে 15/150 ইনটু 100, এইটি হয়ে যাবে। তখন দেখো এইটি হবে 10, এইটি হবে 10, তার মানে দেখো অ্যাকচুয়ালি 10% হচ্ছে। তখন কিন্তু এই ছাড় কিন্তু তত পার্সেন্ট কিন্তু হচ্ছে না। 150 টাকা হলে তখন কিন্তু 10 টাকা হয়ে যাচ্ছে, 100 টাকা হলে কিন্তু ওইটাই হতো 15/100 ইনটু 100 করলে 100 কেটেছে 15ই দাঁড়াতো। কিন্তু যদি ধার্য মূল্য 150 হয় তখন কিন্তু এরকম হয়ে যাবে 10 টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে? 10% ছাড় হবে, শতকরা 10 টাকা ছাড় হবে, মানে 10% ছাড় হবে, ঠিক আছে? ছাড় হয়ে যাবে তখন 10%। ওকে, এই হচ্ছে ব্যাপার। এখন এবার দেখো, এরপর একটা ছোট্ট যদি আমি অঙ্ক দিই তাহলে কিন্তু বুঝতে পারবে ব্যাপারটা। ছোট্ট একটা অঙ্ক দিয়ে দিই, কোনো দ্রব্যের উপর পরপর হয়তো 10% আর 20% ছেড়েছে। কোনো দ্রব্যের উপর পরপর কোনো দ্রব্যের ধার্য মূল্যের উপর পরপর 10% ও 20%। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, এই যে দেখো পরপর যে R1% আর R2% ছাড় দেওয়া হলো, মোটের উপর ছাড়টা তো এইটা হয়েছে, এইটাকে বলে সমতুল্য ছাড়, ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট বলে। এইটিকে বলা হয় ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট, এইটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট বা সমতুল্য ছাড়। সমতুল্য ছাড় মানে ওই যে পরপর R1% আর R2% ছাড় দেওয়া হয়েছে, তার সমতুল্য ছাড় হচ্ছে এইটি, সমতুল্য ছাড় হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে এখানে আমি ওই কথাটা লিখবো বলে আমি এটা বলে দিলাম আর কি, এটা বলতে ভুলে গেছিলাম। এইদিকে বলা হয় সমতুল্য ছাড়, তাহলে বললাম 1% ছাড়ের সমতুল্য ছাড় কত, সমতুল্য ছাড় কত করতে পারে, কোনো অসুবিধা নেই, সূত্রতে বসিয়ে দেওয়া হয়ে যাবে, সূত্রতে যদি বসিয়ে দাও কি হবে? এই কোশ্চেন নাম্বার অ্যাকচুয়ালি আমার হিসেব মতো 4 নাম্বার হলো, 4 নাম্বার কোশ্চেন আছে, 4 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, তোমাদের যেটা পড়ানো হচ্ছে সমস্ত সেই হলো 4 নাম্বার। এখন অনেক অঙ্ক পড়ানো হবে, এই চ্যাপ্টারটা অনেক বড় এবং কঠিন চ্যাপ্টার, দেখে ধরে করা হবে, কেননা তোমাদের ক্ষেত্রে না হলে একটু অসুবিধা, যদিও কঠিন এমন কিছু নয়, তোমাদের বইতে অঙ্কগুলো খুব সহজ আছে। আচ্ছা, তাহলে দেখো যদি আমি করি, তাহলে R1 প্লাস R2 মাইনাস R1 কত 10, R2 হচ্ছে 20, তাহলে কত হবে? সমতুল্য ছাড়টা হবে, সমতুল্য ছাড় হবে কত না 10 প্লাস 20 মাইনাস 10 ইনটু 20/100, R1 প্লাস R2 মাইনাস R1 R2 বাই 100, এটি হ্যাঁ এত পার্সেন্ট। দেখো কত হবে, এই দেখো এটি হলো 10, এটি 2, তার মানে দেখো 10 আর 20 তে 30 হচ্ছিল, 30 থেকে 2 মাইনাস হয়ে যাবে, মানে 28% হবে, 28% হবে ছাড়, সমতুল্য ছাড় হবে 28%। তোমরা ব্যাপারটাকে এরকম করেও দেখতে পারো, মনে করো এরকম করে করলেও তুমি পেয়ে যাবে। দেখো 100 টাকা দাম, প্রথমে যখন 10% ছাড় দিয়ে 90 টাকা হলো, তাই তো 90 টাকা হলো। আবার যখন এর উপরে 20% ছাড় দেবে, এর 20% হচ্ছে 18 টাকা, 90 এর 20% হচ্ছে 18 টাকা, তাহলে 18 টাকা ছাড়, এর যদি 20% মাইনাস করে দেয়, এখানে 10% মাইনাস করবে, এখানে 20 এটা হলো, আর 20% মাইনাস করলে 72 টাকা হবে, মানে 18 টাকা এর থেকে বাদ চলে যাবে, মানে 72 টাকা হবে। তার মানে টোটাল কত ছাড়টা হবে? 100 থেকে 72 হয়ে গেলে 28 টাকা ছাড় হয়েছে। হ্যাঁ, দেখো এই 28% ছাড়ই আমরা করেছি, 28% ছাড় আমরা করেছি, ঠিক আছে? 28% ছাড় হয়েছে, 100 থেকে প্রথমে 10% ছাড় দিয়ে 90, তারপর 90 থেকে 20% ছাড় দিয়ে 72 হলো, তার মানে টোটাল কত হলো না 100 থেকে 72 হয়ে গেছে, মানে 28% ছাড়। এভাবেও তোমরা ভাবতে পারো ব্যাপারটাকে। তো আজকে আপাতত তোমাদের সময় মনে হচ্ছে আরেকটু আছে, আরেকটু সময় নিই, আরেকটু নিয়ে তারপরে আজকে সেরে দেবো। আচ্ছা দেখি, এখানে একটা অঙ্ক করছি, দেখো এটা 5 নাম্বার অঙ্ক করছি, এখানে কিন্তু অঙ্ক হবে সব, এরপরে কিন্তু সব অঙ্ক হবে। যদিও আরেকটা জিনিস পড়িয়ে দেওয়া যায় তোমাদের, ফর্মুলা আমি 11টা করিয়েছি, 12 নাম্বার ফর্মুলাটাও করিয়ে দেওয়া যায়, 12 নাম্বার ফর্মুলাটাও কিন্তু তোমাদের করিয়ে দেওয়া যায়। সেটা হচ্ছে যেমন দেখো বললাম যে একটা দ্রব্যের ধার্য মূল্যের উপর যদি আমরা পরপর
10% এই পরপর R1% এবং R2% ছাড় দিয়ে দিই, তার সমতুল্য ছাড়টা হবে R1 প্লাস R2 মাইনাস R1 R2 বাই 100। সেরকম কোনো দ্রব্যের ধার্য মূল্যের উপর বা ক্রয় মূল্যের উপর বলতে পারো, ক্রয় মূল্যের উপর যদি পরপর X% আর Y% চাপিয়ে দেওয়া হয়, X% ও Y% চাপানো হয়, মানে দামটা বৃদ্ধি করা হচ্ছে, দামটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, চাপানো হচ্ছে, ওরকম করে অনেকে চাপিয়ে দেয়, হ্যাঁ দামটা বাড়িয়ে দেয়, আস্তে আস্তে দাম বাড়িয়ে দেয়। দেখবে হঠাৎ চিনির দাম বেড়ে গেল, কি চালের দাম বেড়ে গেল, সেরকম হয় না? হয়তো আজকে একরকম কালকে দেখলে আরেকরকম হয়ে গেছে। তো তাহলে কি করে হচ্ছে, রাতারাতি বেড়ে যাচ্ছে, ওরা ইচ্ছা করে চাপিয়ে দিচ্ছে, দামটা চাপিয়ে দিচ্ছে, ঠিক আছে? হয়তো 100 টাকায় আরো 5 টাকা ধরে দিল, হ্যাঁ 105 টাকা ধরে, আবার পরের দিন হয়তো 10 টাকা ধরে দিল, হতে পারে, হ্যাঁ সেই রকম চাপাই দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু দামটা বৃদ্ধি হবে, হ্যাঁ সেখানে প্রাইস হাইক মানে বেড়ে যাবে, হ্যাঁ ঠিক আছে, বেড়ে যাবে, দামটা বেড়ে যাবে, কমে যাচ্ছে না, বেড়ে যাচ্ছে, ঠিক আছে? মূল্যের উপর যদি চাপানো হয়, তবে মোটের উপর কত পার্সেন্ট চাপানো হয়, তবে মোটের উপর কত পার্সেন্ট বৃদ্ধি হয়, মোটের উপর কত শতাংশ বৃদ্ধি হয়, মানে দামটা কত শতাংশ বৃদ্ধি হবে, কত শতাংশ, এইটা কিন্তু আমরা করতে পারি। এখানে কিন্তু যে x প্লাস y% হবে তা কিন্তু হবে না, x% বাড়লো আবার y% বাড়লো মানে x প্লাস y% বেড়ে গেল, তা কিন্তু নয়। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রেও আমরা ওইভাবেই করে দিতে পারি। প্রথমে ছিল আমরা যদি এইভাবে ভাবি, দেখো তাহলে এইরকম হবে। 100 যদি আমরা ধরে নিই, তাহলে প্রথমে x% যদি প্লাস হয়, প্লাস x% করলে কত হবে না, 100 প্লাস x হবে, 100 প্লাস x হবে, ঠিক আছে? 100 থেকে x% বাড়লে 100 প্লাস x হবে, তারপরে 100 প্লাস x থেকে যদি আবার y% বাড়ানো হয়, তাহলে কত হবে না, ওই এইটা এর 100 প্লাস y%, এর 100 প্লাস y% এত হবে। তাহলে এটি কত হবে, এই সমান কত হবে না, 100 প্লাস x ইনটু 100 প্লাস y বাই 100, এত টাকা, এই কি হবে? তাহলে এইটা থেকে এইটা বাড়ানো, তাহলে টোটাল কত পার্সেন্ট বাড়লো? এটা থেকে x% এত হয়েছিল, এই y% এত হলো, তাহলে টোটাল কত পার্সেন্ট বাড়লো সেটা আমরা করে ফেলতে পারি। টোটাল কত পার্সেন্ট বাড়লো না, এইটা মাইনাস এইটা করে দিয়েছে, এইটা মাইনাস এটা, আগে কি করা হচ্ছিল, এইটা মাইনাস এটা করা হচ্ছিল, এখন এটা মাইনাস এটা করা হবে, ঠিক আছে? যেহেতু বৃদ্ধি হচ্ছে, তাহলে এটা বেড়ে গেছে, এইটা থেকে আগেরটা বাদ দিয়ে দিই, তাহলে কত পার্সেন্ট বাড়লো তুমি পেয়ে যাচ্ছে। কত পার্সেন্ট বাড়বে, হ্যাঁ এই দেখো 100 প্লাস x ইনটু 100 প্লাস y বাই 100 মাইনাস 100, এই কি হবে, এইটিতে উপরে দেখো বৃদ্ধিটা এটা হবে, এটা মাইনাস এটা, তাহলে কত হবে দেখো, কত হবে এটা দেখো, 100 স্কয়ার প্লাস 100x প্লাস 100y প্লাস xy বাই 100 মাইনাস 100, দেখো এটা কত হচ্ছে, দেখো 100 স্কয়ার বাই 100 করলে 100, তারপরে 100x বাই 100 করলে x, 100y বাই 100 করলে y, আর xy বাই 100 সব কিন্তু প্লাস, তারপরে মাইনাস 100, এই 100 আর এই মাইনাস 100টা কেটে গেল, ঠিক আছে? তাহলে দেখো কত হচ্ছে না, x প্লাস y প্লাস xy বাই 100, এবারে সেটা 100 উপরে গিয়েছে মানে এত পার্সেন্ট, মানে অ্যাকচুয়ালি উত্তরটা হবে এত পার্সেন্ট। কত পার্সেন্ট বৃদ্ধি হবে না, x, এর উত্তরটা হবে x প্লাস y প্লাস xy বাই 100, আগেরটাতে মাইনাস হচ্ছিল, এখানে প্লাস, ঠিক আছে? এত পার্সেন্ট এইটি বৃদ্ধি হবে। এটাও কিন্তু একটা ফর্মুলা আকারে তোমরা মনে রাখতে পারো। আবার প্রথমে বৃদ্ধি পরে হ্রাস, এরকম হতে পারে, প্রথমে যতটা বৃদ্ধি হলো পরে হলো তার থেকে একটু কম হ্রাস হলো, তাহলেও হতে পারে, হ্যাঁ? আবার প্রথমে যতটা বৃদ্ধি হলো তার থেকে বেশি হ্রাস হয়ে যায়, তাহলে কিন্তু লস হয়ে যায়, হ্যাঁ? তাহলে কিন্তু অনেক সময় লস হয়ে যেতে পারে, আবার লস নাও হতে পারে, ঠিক আছে? তেমনি প্রথমে হ্রাস পেয়ে পরে বাড়তে পারে, প্রথমে হয়তো যতটা হ্রাস পেলো তার থেকে হয়তো কম বৃদ্ধি পেলো, সেক্ষেত্রে হয়তো লস নাও হতে পারে, আবার প্রফিট হয়ে যেতে পারে, হ্যাঁ, বা লস হতেও পারে, ঠিক আছে? তেমনি প্রথমে হ্রাস পেয়ে পরে যদি বৃদ্ধি পায়, বৃদ্ধিটা যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে তো লাভ হবে, ঠিক আছে? এরকম হতে পারে। তাহলে পরপর দুবার হ্রাস হতে পারে, পরপর দুবার বৃদ্ধি হতে পারে, আবার প্রথমে বৃদ্ধি পেয়ে পরে হ্রাস হতে পারে, আবার পরপর 3বারও হতে পারে, 4বারও হতে পারে, সেরকম করে করা যাবে, ঠিক আছে? এরকম অঙ্ক কিন্তু ওইভাবেও করা যাবে। এরপরে একটা ছোট অঙ্ক করি, তাহলে আজকে শেষ হবে। দেখো কিভাবে হচ্ছে, এরপরে একটা অঙ্ক করছি। দেখো আমি অ্যাকচুয়ালি
5 নম্বর অঙ্ক হচ্ছে একজন বিক্রেতা তার দ্রব্যের ক্রয় মূল্যের উপর 5 নম্বর অঙ্ক হচ্ছে একজন বিক্রেতা সেলার বিক্রেতা কি করছে তার দ্রব্যের মানে যে দ্রব্যটা বিক্রি করবেন দ্রব্যের ক্রয় মূল্যের উপর 20% দাম বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন 20% দাম বাড়িয়ে 20% দাম বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন কিন্তু বিক্রি করার সময় ওই যে বলেছিলাম একটু আগে যে কিছুটা বাড়িয়ে লিখে রাখে কিন্তু বিক্রির সময় কিছুটা ছেড়ে দেয় আমরা ভাবছি বাহ ছাড় দিচ্ছে কিন্তু আদৌ তা নয় দেখবে লাভ হচ্ছে হ্যাঁ এখানেও সেরকমই দেখতে হবে কিন্তু বিক্রি করার সময় হ্যাঁ বিক্রি করার সময় 20% ছাড় দেয় 20% ছাড় দেয় দেখো 20% দাম বাড়িয়ে রেখে দিল আবার 20% ছাড় দিচ্ছে তাহলে কি হচ্ছে ব্যাপারটা দেখো হ্যাঁ 20% ছাড় দেয় মানে অ্যাকচুয়ালি ধার্য মূল্যের উপর ছাড় মানে ধার্য মূল্যের উপর হ্যাঁ ছাড় মানে ধার্য মূল্যের উপর ওকে আর যখন চাপাচ্ছে সেটা ক্রয় মূল্যের উপর ওকে তাহলে দেখো যদিও দ্বিতীয়বার যেমন চাপাচ্ছে সেটা আবার ধার্য মূল্যের উপরই হচ্ছে কেননা প্রথমবার চাপিয়ে ধার্য মূল্য একটা হলো আবার যদি তাপ চাপায় সেটা ধার্য মূল্যের উপরে আবার চাপাচ্ছে ঠিক আছে যাই হোক কিন্তু ছাড় সবসময় কি হবে না ধার্য মূল্যের উপর ছাড় ঠিক আছে বিক্রি করার সময় 20% ছাড় দেন তাহলে এর ফলে তার কত শতাংশ লাভ বা ক্ষতি হলো এরপরে তার কত শতাংশ লাভ বা ক্ষতি হলো এটা আমাদের করতে হবে দেখো অঙ্কটা করছি কিরকম 20% বাড়িয়ে দাম ধার্য করে রেখেছে ধরে নিচ্ছি ক্রয় মূল্য ধরা যাক দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা ধরতে পারি ক্রয় মূল্যটা 100 টাকা ধরতে পারি তুমি x টাকাও ধরতে পারো কোনো অসুবিধা নেই x টাকাও তুমি ধরতে পারো কোনো অসুবিধা নেই তবে তাতে তোমার ক্যালকুলেশন কঠিন হবে তার জন্য 100 ধরা হয় হয়েছে এবার দেখো 20% দাম বাড়িয়ে দিয়েছে হ্যাঁ তাহলে ধার্য মূল্য কত হবে কত বলো তো 20% দাম বাড়িয়ে দিয়েছে তাহলে 100 এর 120% দিতে হবে আমি বলেছি ক্রয় মূল্য এর 100 প্লাস যতটা বাড়িয়েছে তত পার্সেন্ট ঠিক আছে তার মানে কত হবে না 100 টাকা বলতে পারো 100 টাকা এত পার্সেন্ট তার মানে 100 ইনটু 120 বাই 100 এত টাকা এটা কেটে গেল দেখো 120 টাকা আছে 120 টাকা ধার্য মূল্য এবার দেখো ছাড় দিয়েছে তো 20% ছাড়টা তো ধার্য মূল্যের উপর দিয়েছে তাই না ছাড়টা কিন্তু ধার্য মূল্যের উপর দিয়েছে তাহলে কি হবে এইখানে দেখবো তার কিন্তু ক্ষতি হবে তার মানে হয়তো তার জিনিসটা বিক্রি হচ্ছিল না তার জন্য একটু বেশি ছাড় দিয়ে জিনিসটাকে বিক্রি করে দিয়েছে ঠিক আছে আমরা দেখবো এক্ষেত্রে তার ক্ষতি হবে দেখো কিরকম আসছে ব্যাপারটা এরপরে বলা হচ্ছে ধার্য মূল্যের উপর 20% ছাড় দিলে এই তো ধার্য মূল্য তাহলে 20% ছাড় দিলে ধার্য মূল্য কত হবে বিক্রয় মূল্য কত হবে ছাড় দিলে বিক্রয় মূল্য হবে কত না ধার্য মূল্যের বিক্রয় মূল্য হবে ধার্য মূল্যের সমান ধার্য মূল্য এর বা মূল্যের ওই 100 মাইনাস 20% এত হবে তার মানে কত হবে না ধার্য মূল্যের 80% মানে এই ধার্য মূল্য কত ছিল 120 টাকার 80% হবে এই কি বিক্রয় মূল্য হবে দেখো কত আসছে সমান 120 ইনটু 80 বাই 100 এত টাকা আসবে তাহলে এই 80 থেকে 96 টাকা হবে তার মানে অ্যাকচুয়ালি যে দাম জিনিসটা কিনেছিল 100 টাকা বিক্রি করছে কত টাকা 96 টাকায় তাহলে তো ক্ষতি হয়ে গেছে অতএব তার ক্ষতি হয়েছে ক্ষতি বাই ক্রয় মূল্য ইনটু 100 কি হয় ক্ষতি হয়েছে ক্ষতি বাই ক্রয় মূল্য
ক্রয় মূল্য ইন্টু 100 এত পার্সেন্ট, তার মানে দেখো হয়ে যাবে ক্ষতি মানে কত 100 মাইনাস 96, 4 টাকা ক্ষতি বাই ক্রয় মূল্য হচ্ছে 100 ইন্টু 100 এত পার্সেন্ট, দেখবে এই 100 কেটে যাবে শুধু 4%। তার মানে দেখো তার কিন্তু 4% ক্ষতি হয়ে গেছে। এর যদি 20 থেকে কম হতো তাহলে কিন্তু ওটা হতো না, 20 থেকে কম হলে ওটা হতো না। মোটামুটি হ্যাঁ ওটা তো 12 8 96, মানে এটা 20 আছে বলে এরকম হয়েছে। যদি 20 কম হতো মানে 15% হতো তাহলে কিন্তু এটা হতো, ঠিক আছে। 15% হলে তখন কিন্তু লাভ হয়ে যেত। যাক এরকম একটা অঙ্ক করানো হলো। আজকে আপাতত এই পর্যন্তই থাক। তোমাদের আজকে কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে না, পরের দিন আমি অ্যাসাইনমেন্ট দেবো, কারণ আজকে পুরোটা শেষ হয়নি, এখনো আরও 2 দিন তোমাদের অন্তত করতে হবে, তারপরে তোমাদের শেষ হবে, তারপরে আমি বাড়ির কাজ দেবো। কেননা অনেকগুলো অঙ্ক করানো হবে, এরপরে আরও অন্তত 2 দিন করাবো, তারপরে বাড়ির কাজ দেবো। ওকে, তোমরা সব ভালো থাকবে, সুস্থ থাকবে।